আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে এবং অন্যান্য দেশে আজ এবং অতীতকালে যত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার বেশিরভাগই হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রে। শুরুটা হয়েছে নিজের বাড়ি থেকে, ঘর থেকে। কখনো আপন ভাই, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো আত্মীয়স্বজন কিংবা কখনো একান্ত বিশ্বস্ত ব্যক্তি। তারা রাজার সঙ্গে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাকে দুষ্ট বুদ্ধি দিয়েছে এবং এমন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে রাজনীতিবিদ বা রাজা বা ক্ষমতার যিনি কেন্দ্র রয়েছেন, তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাসাদ থেকেই বিদেশি যারা আক্রমণকারী তাদেরকে আক্রমণ করা মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রাসাদে বসে একান্ত রাজার আপনজন তারা আততায়ী ভাড়া করে এনেছে, প্রাসাদে ঢুকিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই প্রাসাদের মধ্যে যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা মহারাজার বডিগার্ড, তার হাতে বহু রাজাবাসা খুন হয়েছেন। এই প্রাসাদে বসে সবচেয়ে বিশ্বস্ত যে ডাক্তার তার চিকিৎসা কাজে নিয়োজিত থাকেন, তিনি রাজাকে বিষ প্রয়োগ করেছেন। এই প্রাসাদে বসে যিনি পাচক, খাবার তৈরি করেন, তিনি রাজার খাবারে বিষ মিশিয়ে রাজাকে শেষ করে দিয়েছেন। যে প্রেয়সী, প্রিয়তমা, তার স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী কখনো বিষ প্রয়োগ করে তাকে মেরেছে, কখনো গলা টিপে মেরেছে, কখনো যাকে বলা হয় মুখে বালিশ চেপে বড় 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 রাজাবাসাকে মেরে ফেলেছে। এরকম ঘটনা যদি আমি বলি, অ্যাটলিস্ট 100 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। তো কাজেই একটি সরকারের যে পতন হয়, সেই পতনের শুরুটা হয় প্রাসাদ থেকে। আর সেই প্রাসাদে যে রাজনীতির পতন হয়, ক্ষমতার পতন হয়, এটার কতগুলো ডাইমেনশন থাকে। ১ নম্বর ডাইমেনশন হলো সরাসরি রাজাকে মেরে ফেলা। দ্বিতীয়ত হলো যে রাজার সকল তথ্য-উপাত্ত, দুর্বল দিকগুলো প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা, প্রতিপক্ষ সেটা ব্যবহার করে কখনো রাজপ্রাসাদ আক্রমণ করবে, কখনো তার রাজাকে আততায়ী পাঠিয়ে মেরে ফেলবে, কখনো রাজার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এবং রাজার গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে জনবিচ্ছিন্নতাকে করে ফেলবে। এভাবেই তো অতীতকাল ঘটনাটা বা ঘটনাগুলো ঘটেছে। ভারতে নাদির শাহ এসে ভারত আক্রমণ করলেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করলেন, সুলতান মাহমুদ ১৭ বার ভারত আক্রমণ করলেন, হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা, যেটার শুরুটা হয়েছিল একদম রাজপ্রাসাদের ভিতর থেকে, একান্ত আপনজন। তো সেই দিক থেকে আমাদের দেশের সাম্প্রতিক দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি ধরেন শেখ হাসিনা, তার যে পতন, তার পতনের যে বীজ, এই বীজটি বপিত হয়েছে, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, সবই ওই গণভবনে। এবং যে লোকগুলো তার পতন ঘটেছে, তাদের একটা অংশ তাকে ছেড়ে গিয়েছেন, একটা অংশ জেলখানাতে আছে এবং আরেকটি অংশ এখনও তাকে ঘেরাও করে আছে। তিনি এখনও পর্যন্ত দিল্লিতে বসে একটা সিঙ্গেল লোক পাননি যার সঙ্গে তার ২০ থেকে ৩০ বছরের, ৪০ বছরের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে প্রেম বলতে মানে তাকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন, এরকম একটা সিঙ্গেল লোকের সন্ধান উনি এখন পর্যন্ত পাননি। ওনার পরিবার, আমরা যা কিছু দেখেছি, ওনার ছেলের সাথে ওনার সম্পর্ক, ওনার পুত্রবধূর সাথে সম্পর্ক, ওনার বোন, বোনের ছেলেমেয়ে, এই যে বা আত্মীয়-স্বজন যাদের সাথে সম্পর্ক, এটা আমরা দেখেছি বাইরে যে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, তিনি ছেলের সঙ্গে ফুটবল মানে ব্যাডমিন্টন খেলছেন ইত্যাদি, ইত্যাদি। কিন্তু পরিবারের অভ্যন্তরে তাদের মধ্যে যে আসলে কী সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি মানে এটি সোজা একটা বাংলা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 1/11 সময়টিতে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, তখন আমরা দিনের পর দিন তার জেলখানার সামনে দাঁড়িয়েছিলাম। অনেকে কেঁদেছি, অনেকে মিছিল মিটিং করেছে, যার যার অবস্থান থেকে তার মুক্তির জন্য প্রাণরত চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, তার কোনো সন্তান সন্ততি, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন বা সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা ববি বলেন, রূপন্তী বলেন, টিউলিপ সিদ্দিকী বলেন, 1/11 সময় শেখ হাসিনা জেলখানায় সামনে কাউকে দেখেছেন? আপনি বলেন শুধু, আমি জানি না। আবার এখন তার এই বিপদের সময়টিতে বাংলাদেশে তার খুব আপনজনে এসে এই মুহূর্তে যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আসতে পারছে না, কিন্তু যদি জয় আসেন, রূপন্তী আসেন, টিউলিপ সিদ্দিকী আসেন, তারপরে ববি আসেন, কি হবে বলেন তো বাংলাদেশে? কিন্তু তারা আসছেন না। ঠিক একই অবস্থা আপনি চিন্তা করেন বেগম জিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন।
তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন, তাকে জেলে নেওয়া হলো, কোকো মারা গেলেন, কত কিছু হলো, কিন্তু তারেক রহমান সাহেব তো আসেননি। এখন তিনি যত ভ্রাতৃপ্রেম দেখান, যত মাতৃপ্রেম দেখান, কিন্তু মোসাদ্দেক আলী ফালু যখন লাশ নিয়ে তাকে নিষেধ করা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা এজেন্সি থেকে যে ডোন্ট ডু ইট, কিন্তু মোসাদ্দেক আলী ফালু তিনি আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তিনি দেশে আসলেন এবং সেই লাশ নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। এরপর তাকে জেলে ঢুকতে হলো। তিনি তো জেলে গেছেন। তো মোসাদ্দেক আলী ফালু যদি জেলে যেতে পারেন, আবার তারেক রহমান সাহেবকে ভালোবাসতে গিয়ে গিয়াসউদ্দিন আল মামুন তার পুরো জীবনটা তিনি জেলে কাটিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য সব কিছু জেলে কাটিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বিপক্ষে একটা শব্দ তিনি করেননি। আমি এবং তিনি জেলখানাতে একই ছেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম, 3 বেলা একত্রে খেয়েছি, 5 বেলা একত্রে জামাতে নামাজ পড়েছি, 50 দিন। একটি বারের জন্য তারেক সাহেবের সাথে তার কি সম্পর্ক, তার সাথে তারেক সাহেবের কি লেনদেন, একটা সিঙ্গেল শব্দ তিনি উচ্চারণ করেনি। আমরা চেষ্টা করে তার কোনো ব্যক্তিগত বিষয় তার কাছ থেকে জানতে পারিনি। তো এখন সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে তিনি তার সারাটা জীবন যে বন্ধুর জন্য দিয়ে দিলেন, সেই বন্ধু তার জন্য কি করলো, এখন তার জন্য কি করছে, এগুলোর ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমাকে একবার সেই একজন ভারতীয় কূটনীতিবিদ, এটা সম্ভবত 15-16 সনের দিকে, একজন ভারতীয় ডিপ্লোম্যাট, বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট, তার বাসায় একটা বৈঠক হচ্ছে, সেখানে তিনি বললেন যে আমাদের নেটওয়ার্ক এমন পর্যায়ে যে তারেক রহমান সাহেব তার কোন বাথরুমে কখন টয়লেট পেপার মানে টিস্যু পেপারটা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের কাছে চলে আসে। আপনি বুঝেন প্রাসাদ ষড়যন্ত্র কোন পর্যায়ে। তো সেদিক থেকে শেখ হাসিনার প্রাসাদ ষড়যন্ত্র, যার কারণে তার ক্ষমতাচ্যুতি হয়েছে, যার কারণে তার সম্পর্কে মানুষ বাজে কথা বলে, তার সম্পর্কে তার নৈতিক মনোবল ভেঙে গেছে, সেই কারণে আজ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন সরকার বলছে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা বাদ দেন, 8 লক্ষ কোটি টাকা তো গেছে। এই টাকাগুলো যারা পাচার করেছে তাদের সঙ্গে এখন শেখ হাসিনার কেমন সম্পর্ক, এই টাকাগুলো যারা পাচার করেছে সেই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো এই বিদেশের মাটিতে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, তাদের অবস্থা কি বলেন? বাংলাদেশে যারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ভোগ দুর্দশায় পড়ছেন, তারা দলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত একটু সিঙ্গেল সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। অথচ গণভবনে কত কোকিল, কত টিয়া, কত ময়না, কত পাখি, সরকারি অফিসগুলোতে একদিকে দরবেশ গ্রুপ, আর একদিকে এসালম গ্রুপ, এবং সেই এসালম গ্রুপ, দরবেশ গ্রুপ, এদেরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আবার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে ভাগ দিতেন, নিয়মিত ভাগ দিতেন। এটা কি শেখ হাসিনা জানতেন যে তার লোকজন সরকারি ব্যবসা করছে, তাকে ব্যবহার করে সব কিছু করছে, এবং সেই টাকা বিএনপির লোকদের কাছে যাচ্ছে? আবার তারেক রহমান সাহেব কি জানতেন বা জানেন যে তার আশেপাশে যারা থাকেন, তার দলের ভিতরে যারা লোক রয়েছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের একটা বিরাট অংশ ডিজিএফআইয়ের সঙ্গে সম্পর্ক ছিল, এবং সরকার কাছ থেকে টাকা নিত, ডিজিএফআই থেকে টাকা নিয়ে তারা তাদের সংসার চালাতো, এবং সেই লোকগুলি এখন তারেক রহমান সাহেবের কাছাকাছি আছে। এই কথা কি তিনি জানেন? অথবা তিনি অনেক লোককে ভালোবাসেন যারা প্রকাশ্যে প্রচণ্ডভাবে জামাতকে গালাগালি করেন, প্রচণ্ডভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন, আওয়ামী লীগকে এবং জামাতকে গালাগালি করার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব, মানে এটাকে অতিক্রম করতে পারে, কিন্তু এই লোকগুলো যে আওয়ামী লীগের এবং এই লোকগুলো যে জামাতের গুপ্ত, এটা কি তিনি বুঝতে পারেন? ফলে কি হলো যে বহু প্রাসাদ, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়, সেই সকল প্রাসাদে নতুন নতুন অধিবাসী আসেন, মেহমান আসেন, কিন্তু সেই প্রাসাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেটি আব্বাসী খলিফাদের জামানাতে যেমন ছিল, সালাউদ্দিন আইয়ুবের জামানাতেও তেমনি ছিল, মুর সম্রাটদের জামানাতে যেমন ছিল স্পেনে, একইভাবে কর্ডোভা, সেভিল, এই সমস্ত শহরের যারা উমাইয়া শাসক ছিলেন সেখানেও তদ্রূপ ছিল, দামেস্কে যেভাবে ছিল, গুরগাঁওয়ে তেমন ছিল, মুঘল হ্যারেমে যেভাবে ছিল, একইভাবে বঙ্গভবনও ঠিক একইভাবে আছে। তো সেই দিক থেকে বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার,
কখনোই প্রাসাদ ষড়যন্ত্র 100% যাকে বলা হয় বন্ধ করা যায় না। তবে সরকার প্রধান যদি মার্কাস অর্লিয়াসের মতো হন, দার্শনিক, ভালো হৃদয়, ভালো মন, উদার মন, এবং কোনো অবস্থাতেই নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেন না, অভিনয় করেন না, মুনাফিকি করেন না, তিনি যা না তা কখনো দেখানোর চেষ্টা করেন না, অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হওয়ার চেষ্টা করেন না, তাহাজ্জুদি অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন না, হযরত ওমর হওয়ার চেষ্টা করেন না, তিনি যা অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক একেবারে যে সিম্পল ম্যান। এ সকল মানুষের বিরুদ্ধে সাধারণত চক্রান্ত হয় না, এবং এটা অনেকটা আতরের মতো অবস্থা হয়, সুগন্ধির মতো অবস্থা হয়। মানে চক্রান্তকারীরা সবসময় মশা মাছি এদের মতো হয়। আর এই ধরনের মানুষ যাদের নৈতিক চরিত্র ভালো, আর নৈতিক চরিত্র বলতে বোঝাচ্ছে যেমন আপনি একসময় জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি তওবা করলেন যে আল্লাহ আমি আর করবো না, এবং এরপর থেকে আপনি সেভাবে চলছেন। আপনি একসময় খুব মিথ্যাচার করেছেন, একসময় খুব দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কিন্তু আপনি তওবা করে মুহূর্তের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহ কিন্তু ওইটাই গ্রহণ করে। কিন্তু আপনি কিছুই হননি। আপনি আগের মতো জেনা করতে চান, ব্যভিচার করতে চান, দুর্নীতি করতে চান, অবিচার করতে চান, কিন্তু সাধু সন্ন্যাসী সাজতে চান। এই জিনিসগুলো যেকোনো একটা প্রাসাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বাইরের লোককে আপনি যতই মুগ্ধ করেন, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকে আপনি কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে পারবেন না। শেখ হাসিনার বাসার বিড়ালটা, শেখ হাসিনার একান্ত কাছের লোকটি, একটা পিয়ন, সে কখন 400 কোটি টাকা, ওই পিয়নটাকে আমি চিনি। যে পিয়নটাকে শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, সেই পিয়নটাকে আমি চিনি। আপাদমস্তক সৎ ছিলেন, এবং শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও সেই পিয়নের আগের জমানাতে ঢাকার শহরে একটা বাড়ি তো দূরের কথা, একটা অ্যাপার্টমেন্ট কেনার অবস্থা তার ছিল না। এবং সেই পিয়ন শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনার সঙ্গে থাকার পরেও 1/11 সময় তার সংসার চলছিল না। তাকে 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে তাকে চালানোর মতো কোনো নেতা আওয়ামী লীগে ছিল না 2006-07 সনে। তখন আমি তাকে চিনি, এই ছেলে। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন আমরা কয়েকজন, আমি, তারপরে মাহমুদুস সামাদ, আমরা আমাদের যে গার্মেন্টস ব্যবসার ঝুট ব্যবসা, এই পিয়নটাকে দেই। সেই পিয়ন তার ভাইয়ের মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য করে ভালো ছিল। সেই পিয়ন হঠাৎ করে 400 কোটি টাকা মালিক হলো কী করে? নিঃসন্দেহে সে তার আশেপাশে এমন সব দুর্নীতি করতে দেখেছে, যেগুলো দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। তার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সত্য মিথ্যা আমি জানি না। ঘটনাটা আমাকে একজন বলেছেন, আমি বলি। একজন প্রভাবশালী মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছেন বারবার তার চিফ ইঞ্জিনিয়ারের সেই একটা ফাইল স্বাক্ষর করার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ারের ফাইল স্বাক্ষর করার জন্য তিনি ঢুকছেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন না। শেখ হাসিনার কথা বলছি। পরে সেই মন্ত্রী, খুব বড় মন্ত্রী, সে এই পিয়নের শরণাপন্ন হলো যে ভাই তুমি একটু গিয়ে দেখো, প্রধানমন্ত্রীকে রাজি খুশি করিয়ে এইটাকে একটু ফাইলটা স্বাক্ষর করায় নিয়ে আসো। তো শেখ হাসিনা তার যে পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদের প্রতি ভীষণ রকম তো বলছিলেন। তো এই ছেলেটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তখন সে বলছে যে ও এসকে 4-5 দিন যাবৎ ঘুরতেছে মন্ত্রী, ও তো ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে, আমি এই জন্য স্বাক্ষর করি নাই। তো তুই যখন আসছিস ঠিক আছে আমি করে দেবো, তো তোর কয় টাকা দিছে, কয় টাকা দেবে একটু জিজ্ঞেস করে আয়, ফাও ফাও কাজ করে লাভ নাই তো বলে। তো পিয়ন বলে আছে ঠিক আছে আবার জিজ্ঞেস করে আসি। তো সে জিজ্ঞেস করে আসলো, তারপরে বললো, এরপরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো। এটা শোনা কথা, এটা গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এরকম খবর তো আমরা বাইরে থেকে শুনেছি। প্রাসাদের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে, প্রধানমন্ত্রী কেন এই ঘটনা শুনেননি? আর যদি সত্য হয়ে থাকে, তাহলে কেন পিয়ন 400 কোটি টাকা সেই তছরূপ করবে না? ঠিক একইভাবে এখন বর্তমান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার পিয়ন, ড্রাইভার, দারোয়ান, তার আপনজন, তার বন্ধু, তার বান্ধব, তার আত্মীয়, তার স্বজন, তার এলাকাবাসী, তার প্রিয় ভাজন, তারা এই অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে কি করেছে? বাংলাদেশে নাকি এই সময়ের মধ্যে 2 লাখ না কত, আমি এটা বলতে পারবো না। মানে এ যাবৎকালে স্বল্পতম সময়, এক্সাক্ট ফিগারটা আমার মনে আসছে না, পেপারে আসছে। সবচেয়ে বেশি এই গত 4 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এই সরকারের আমলে। এর আগে কোনো জমানাতে এই 4 মাসে বা 5 মাসে এত কোটিপতি সংখ্যা বাড়েনি। এই কোটিপতির সাথে পাল্লা দিয়ে দেখেন সুইস ব্যাংকে টাকা বেড়েছে, আর যখনই টাকা হয়ে যায় মানুষের,
তখন সে স্বার্থপর হয়, চক্রান্তকারী হয়। আর যে উপকার করেছে বা যাকে মানে উপলক্ষ করে সে টাকা উপার্জন করেছে, তার ক্ষতি না করা পর্যন্ত তার ভিতরে স্বস্তি আসে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটাই বলব, বর্তমানে যারা আছেন সাবধান হন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বর্তমানকে নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।